চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল, লা লিগাতে সেকেন্ড পজিশনে শেষ। তাও একটা ক্লাবের সিজন নাকি খারাপ, আর এটাই স্বাভাবিক ক্লাবটার নাম যদি রিয়াল মাদ্রিদ হয়। এত এত ট্রফি ভরা ক্লাবটার মধ্যে যে ফার্স্ট প্লেস ছাড়া কোনো পজিশনেই শেষ করা, তাদের জন্য সত্যি সিজনটা খুবই খারাপ বলে গণ্য করা হবে। 4টে ইএল ক্লাসিকো হেরেছে সিজনে। ক্লাব ফুটবলের আর্গুয়েবলি সবচেয়ে বড় গেম ইএল ক্লাসিকো, 4বার হেরেছে তারা। তাই ক্লাবের সবথেকে লংগেস্ট সার্ভিং ম্যানেজার কার্লো অ্যানচেলত্তিকে স্যাক করা হয়েছে। কার্লো অ্যানচেলত্তি মানে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ম্যানেজার অফ অল টাইম, যার ট্রফি ক্যাবিনেটে প্রায় সব ট্রফিই আছে, স্যাক করা হয়েছে। এবং ইয়ং এবং খুবই পোটেন্সিয়াল অ্যাজ এ ম্যানেজার ব্রায়ান লেভারকুসেন থেকে জাভি আলোনসোকে আনা হয়েছে। পুরোপুরি না হলেও একটা রিবিল্ড করছে রিয়াল মাদ্রিদ এই সিজনটায়। আমি যেই মুহূর্তে ভিডিওটা রেকর্ড করছি এখনও মাদ্রিদের সিজনটায় একটাও খেলা হয়নি, ক্লাব ওয়ার্ল্ড কাপেও একটাও খেলা হয়নি এখনও। জাভি আলোনসোর আন্ডারে একটা রিবিল্ড শুরু হয়েছে রিয়াল মাদ্রিদে। অলরেডি 3টে সাইনিং ডান হয়ে গেছে। কিন্তু জাভি আলোনসো খুবই দারুণ একটা ম্যানেজার, বিশেষ করে ইয়ং প্লেয়ারদের ক্ষেত্রে। যেভাবে প্লেয়ারদের ডেভেলপ করে, যেরকম ব্রায়ান লেভারকুসেন থেকে ফ্লোরিয়ান উইর্টস, জেরেমি ফ্রিম্পং। এখন তো ফ্লোরিয়ান উইর্টস প্রিমিয়ার লিগের হিস্ট্রিতে সবচেয়ে দামি সাইনিং হয়ে উঠেছে। 150 মিলিয়ন দিয়ে লিভারপুল ফুটবল ক্লাব কিনেছে। আর উইর্টসের যে ডেভেলপমেন্টটা সেটা কিন্তু পুরোটাই জাভি আলোনসোর আন্ডারে। কেন তার আগের সিজনটায় উইর্টস খুব চোটে থাকতো, সেরকমভাবে ঠিক নিজেকে এক্সপ্রেস করতে পারিনি অ্যাজ এ ফুটবলার। কিন্তু জাভি আলোনসোর আন্ডারে এই জেরেমি ফ্রিম্পং, ফ্লোরিয়ান উইর্টস, জোনাথন থা, আরও অনেকে, এজুকেল প্যালাসিওর্স, সবাই নিজেকে ডেভেলপ করেছে। এই আগের সিজনটায় 24-25-এ ব্রায়ান লেভারকুসেন সেকেন্ড পজিশনে ফিনিশ করেছে বুন্দেসলিগায়। আর তার আগের সিজনটায় তারা রিয়েলি আনবিটেন থেকে লিগ টাইটেল জিতেছে। আর তাই হয়তো 35 বারের লা লিগা চ্যাম্পিয়ন আর 15 বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ জাভি আলোনসোকে নিয়ে এসছে। স্বাভাবিক বিষয়, দারুণ একটা ম্যানেজার, একেবারে কুইক কাউন্টার খেলে, অ্যাটাকিং ফুটবল খেলে। আর রিসেন্ট কটা ইন্টারভিউতে জাভি আলোনসো নিজেও বলেছেও যে মানুষে যাতে দেখে বলে যে হ্যাঁ, এটাই রিয়াল মাদ্রিদ ফুটবল খেলছে আর এটাই রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব। মানে যেভাবে তারা ডমিনেট হয়েছে বাই দ্য বার্সেলোনা লাস্ট সিজন, 4টে ইএল ক্লাসিকোতে টোটাল 16-17টা মতো গোল খেয়েছে। এটা কিন্তু মানে খুবই ভাবার বিষয়। আর সেই বিষয় কাজ করেই ফ্লোরেন্তিনো পেরেজ রিবিল্ড শুরু করে দিয়েছে। 3টে সাইনিং হয়ে গেছে যেমনটা বলছিলাম, ডিন হুইসন, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, আর ইয়ং সাউথ আমেরিকার আর্গুয়েবলি সব থেকে ট্যালেন্টেড প্লেয়ার এই মুহূর্তে ফ্রাঙ্কো মাসান্তোনো, ট্যালেন্টেড ইয়ং প্লেয়ার। এস্তাভো রয়েছে যদিও, তাও ফ্রাঙ্কো মাসান্তোনো ওয়ান অফ দ্য ট্যালেন্টেড প্লেয়ার। এবার বিষয়টা হচ্ছে এই রিবিল্ডের প্রসেসটা ঠিক কতটা মানে ভালো হয়েছে সেটা তো আমরা দেখে বুঝতে পারবো খেলাটা। যত সিজন গড়াবে, যত ম্যাচ এগোবে সেটা দেখে বোঝা যাবে। কিন্তু আপাতত ঠিক এই রিবিল্ডটা কেমন হলো, এক্স্যাক্ট কি এটা কাজ করবে? আমার মনে হয় হ্যাঁ, কাজ করবে। জাভি আলোনসোর কাছে ফিনান্সিয়াল পুরোপুরি ফ্রিডম রয়েছে। আর এখনও উইন্ডো কিন্তু শেষ হয়নি। সব এই ট্রান্সফার উইন্ডোটা খুলেছিল ক্লাব ওয়ার্ল্ড কাপের জন্য, যেখানে 3টে সাইনিং অলরেডি হয়ে গেছে। ফ্রাঙ্কো মাসান্তোনো যদিও রিয়াল মাদ্রিদের সাথে ক্লাব ওয়ার্ল্ড কাপটা খেলছে না, রিভার প্লেটের সাথে খেলবে, তারপর যোগ দেবে মিডল অফ দ্য আগস্টে এতে যোগ দেবে, রিয়াল মাদ্রিদে যোগ দেবে, তারপর কন্টিনিউ করবে। তো দুটো সাইনিং তাদের সাথে ক্লাব ওয়ার্ল্ড কাপটা খেলবে, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড আর ডিন হুইসন। তো এই রিবিল্ডের প্রসেসটা ঠিক কেমন হচ্ছে জাভি আলোনসোর জন্য, কতটা সুন্দর। তার কাছে পুরোপুরি ফিনান্সিয়াল ফ্রিডম রয়েছে। পরে সামার ট্রান্সফার উইন্ডোতে আরও কিছু সাইনিং আসবে আশা করছি। একটা স্ট্রাইকার আসবে সম্ভবত, একটা নাম্বার 9, আর একটা মিডফিল্ডার সম্ভবত অ্যাঞ্জেলো স্টিলার,
জার্মানির মিডফিল্ডার অ্যাঞ্জেলো স্টিলার, স্টুটগার্টে খেলে। এই যে প্রোফাইলগুলো, এই ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড 26 বছর বয়স, ডিন হুইসন 20 বছর বয়স, ফ্রাঙ্কো মাসান্তোনো 17 বছর বয়স, এই প্রোফাইলগুলো জাভি আলোনসোর জন্য পারফেক্ট। এক কথা যদি বলি, পারফেক্ট। এই ইয়ং প্লেয়ারদের যে ডেভেলপমেন্ট আর কিছু এক্সপিরিয়েন্সের মিক্সচার, সেম প্যাটার্নটাও কিন্তু ব্রায়ান লেভারকুসেনে জাভি আলোনসো ফলো করে এসছে। যেরকম ফ্লোরিয়ান উইটস, জেরেমি ফ্রিম্পং, আর এক্সপিরিয়েন্স প্লেয়ার ছিল ওখানে আপনার গ্রেনিট জ্যাকা, তারপর হচ্ছে আমাদের জনাথন দা, এরা একটা এক্সপিরিয়েন্স। আর দারুণভাবে জাভি আলোনসোর টিমটাকে বিল্ড করেছিল ব্রায়ান লেভারকুসেনে। শুধু বিল্ডও করেনি, দারুণ ফুটবল খেলেছিল। যারা ফুটবল খেলাকে আমরা ফলো করি তারা সবাই মোটামুটি জানি যে তারা দারুণ ফুটবল খেলেছিল। ইউরোপিয়ান ট্রফিটাও জিততে পারত, শুধুমাত্র আটালান্টার কাছে ফাইনালে হেরে গেছিল। যাই হোক, এই প্রত্যেকটা প্রোফাইলের প্লেয়ার জাভি আলোনসোর জন্য একদম পারফেক্ট। ফ্রাঙ্কো মাসান্তোনো, ডিন হুইসনের ডেভেলপমেন্ট হওয়ার অনেক বয়স পড়ে রয়েছে। আর ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড অলরেডি একজন এস্টাবলিশ স্টার, শুধু প্রিমিয়ার লিগের নয়, ওয়ার্ল্ডের এস্টাবলিশ স্টার, ওয়ান অফ দ্য বেস্ট ফুলব্যাক ওয়ার্ল্ডের। প্রিমিয়ার লিগে অ্যাজ এ ডিফেন্ডার হায়েস্ট অ্যাসিস্ট, 66টা অ্যাসিস্ট প্রোভাইড করেছে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। শুধু তাই নয়, 19-20 সিজনটায় সম্ভবত অ্যাজ এ ডিফেন্ডার সবথেকে বেশি অ্যাসিস্ট প্রোভাইড করেছিল সিঙ্গেল সিজনে, প্রায় 13টা-14টা মতো অ্যাসিস্ট প্রোভাইড করেছিল। মানে পুরো অফেন্সিভ মাইন্ডেড ফুলব্যাক। অ্যাকচুয়ালি জেরেমি ফ্রিম্পং যেরকম অফেন্সিভ মাইন্ডেড ফুলব্যাক ছিল জাভি আলোনসোর লেভারকুসেন টিমটায়, আলেকজান্ডার-আর্নল্ডও অফেন্সিভ ফুলব্যাক, কিন্তু প্রোফাইলটা দুজনের একটু আলাদা। আলেকজান্ডার-আর্নল্ড বেশি ক্রস অতটা র্যাপিড নয় জেরেমি ফ্রিম্পংয়ের মতো, কিন্তু আলেকজান্ডার-আর্নল্ডের যে ক্রসিং এবিলিটি আর বক্সের মধ্যে যখন কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়রের রানগুলো থাকবে, অ্যাকচুয়ালি সিস্টেমটা ওয়ার্ক করবে। আলেকজান্ডার-আর্নল্ডকে সম্ভবত মিডফিল্ডেও আমরা কখনো দেখতে পাবো। এটা জাভি আলোনসোর ওপর নির্ভরশীল। ওয়ার্ল্ড কাপে তাদের খেলা দেখলে কিছুটা হলেও বোঝা যাবে। আর আছে ডিন হুইসনের, 20 বছর বয়স, স্প্যানিশ ডিফেন্ডার। 20 বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার। নেশনস লিগটা আপনারা যারা দেখেছেন, বিশেষ করে আমি নোট করতে চাইছি, মানে যারা এতদিন চিনতেন না ডিন হুইসনকে, নোট করতে চাইছি নেশনস লিগ সেমিফাইনালে ফ্রান্সের এগেনস্টে তার ডিসপ্লেটা দেখবেন। 20 বছর বয়স, বলের মধ্যে অ্যাজ এ ডিফেন্ডার এতটা কাম অ্যান্ড কম্পোস্ট, অ্যাকচুয়ালি মডার্ন ডিফেন্ডারদের মতো, মানে যেমন হওয়া উচিত, এই পাও কুবাসি, অ্যাকচুয়ালি ঠিক সেরকম। পাসিং এবিলিটি, পাসিং রেঞ্জ দারুণ। এই ডিন হুইসনকে কিন্তু জোসে মরিনিও সবার আগে অ্যাকনলেজ করেছিল। জুভেন্টাস থেকে 2023 সালে সম্ভবত ডিন হুইসন এস রোমাতে এসেছিল, সেখানে জোসে মরিনিও ডেবিউ দিয়েছিল তাকে সিনিয়র ফুটবলে। তারপর বর্নমুন্টে গেছিল, ওখানে প্রিমিয়ার লিগে অনেকটাই ডেভেলপ করেছে। অ্যাজ এ ডিফেন্ডার বলের মধ্যে এতটা কাম অ্যান্ড কম্পোজ, সত্যিই দারুণ। রিয়াল মাদ্রিদের এরকম একটা বল প্লেয়িং সেন্টার ব্যাকের খুব দরকার, যেরকম আগের সিজনটায় বার্সেলোনা পুরো সিজনটাই করেছে ইনিগো মার্টিনেজ, পাও কুবাসিকে দিয়ে। নিচ থেকে যদি একটুও না খেলাটা বিল্ড আপ হয়, তাহলে মিডফিল্ড অব্দিও বল পৌঁছাবে না, আর আপনার ফরওয়ার্ড লাইন অব্দিও বল পৌঁছাবে না। প্রথম বিল্ড আপটা কিন্তু নিচ থেকেই শুরু হয়, আর ডিন হুইসন একদম সেই কাজটাই করবে। আর ডিস্ট্রয়ার হিসাবে অ্যান্টোনিও রুডিগার রয়েছে, ডিন হুইসন সেই কাজটাই করবে। ডিন হুইসনের সাইনিংটাও পারফেক্ট, জাভি আলোনসোর সিস্টেমে পারফেক্ট সাইনিং। কার্লো অ্যানচেলত্তি কিন্তু ম্যান ম্যানেজমেন্টে ওয়ান অফ দ্য বেস্ট ম্যানেজার, নো ডাউট, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। অ্যাজ এ ম্যান ম্যানেজমেন্ট করার দিক থেকে, মানে কাকা, পিরলো, সেডভ, এসি মিলানে সব একসাথে ম্যানেজ করে এসছে। শেভচেঙ্কো, মালদিনি, আরও এক্সেট্রা নামি প্লেয়ারদের ম্যানেজ করে এসছে। কিন্তু এই মডার্ন ফুটবলে, এই যে আগের সিজনটা রিয়াল মাদ্রিদকে ম্যানেজ করলো কার্লো আনচেলত্তি, ট্যাকটিক্সের অভাব তো দেখা গেছে, আর ম্যান ম্যানেজমেন্টের অভাব সত্যি একটু হলেও দেখা গেছে। ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে, রড্রিগো, আরও এক্সেট্রা, জুড বেলিংহাম, আরও এক্সেট্রা, মানে তারা সিস্টেমের সাথে ঠিক মানিয়ে নিতে পারিনি। কার্লো আনচেলত্তির সিস্টেমের সাথে ঠিক মানিয়ে নিতে পারিনি।
ইগোটা হতে পারে ফ্যাক্টর, সেটা ভিতরে খবর জানা নেই আমার। ইগোটা হতেও পারে ফ্যাক্টর, সিস্টেমের সাথে মানিয়ে নিতে পারিনি। কিন্তু এখান থেকে জাবি আলোনসোর যে অ্যাপয়েন্টমেন্টটা হয়েছে না, জাবি আলোনসো কিন্তু ট্যাকটিক্যালি খুবই ব্রিলিয়ান্ট কোচ, খুবই ব্রিলিয়ান্ট কোচ। জোসে মরিনিওর ইন্টারভিউটা যদি দেখে থাকেন, জাবি আলোনসো যখন প্লেয়ার ছিল তখন জোসে মরিনিও প্রেডিক্ট করেছিল যে জাবি আলোনসো পরবর্তীকালে গ্রেট ম্যানেজার হবে। কারণটা কি? সে বড় হয়েছে, তার বাবা তার বাবা যখন প্লেয়ার ছিল এবং ম্যানেজার ছিল, সে সেখান দিয়ে বড় হয়েছে। আর বড় হয়ে একজন দারুণ ফুটবলার হয়েছে, সত্যিই দারুণ ফুটবলার হয়েছে। হয়তো জাভি, ইনিয়েস্তা, চেস ফাব্রিগাস এদের নাম নিই, আমরা জাভি আলোনসোর নামটা খুব কমই নিই। খুবই আন্ডাররেটেড একজন মিডফিল্ডার। আর এই ফুটবলিং কেরিয়ারটায় রিয়াল মাদ্রিদ, লিভারপুল, ব্রায়ান মিউনিকে খেলেছে। আর কাদের কাদের আন্ডারে খেলেছে? লিভারপুলে রাফায়েল বেনিতেস, রিয়াল মাদ্রিদে জোসে মরিনিও, আর ব্রায়ান মিউনিকে পেপ গুয়ার্দিওলা। একটা প্লেয়ার যখন তার কেরিয়ারটা এতগুলো ম্যাসমারাইজিং ম্যানেজারের সাথে কাটাচ্ছে, ইভেন তার বাবা ম্যানেজার, তার বাবা প্লেয়ার, সে ট্যাকটিক্যালি ভালো হওয়ারও কথা, সে সব দিক থেকেই ভালো হওয়ার কথা ম্যানেজার হিসাবে। আর জাবি আলোনসো সেটা লেভারকুসেনে প্রমাণও করেছে, প্রত্যেকটা ক্ষেত্রে লেভারকুসেনে সেটা প্রমাণও করেছে। লেভারকুসেনের মতো একটা দল বায়ার্ন মিউনিখের ডমিনেশন ভেঙে আনবিটেন থেকে লিগটা জিতেছিল। এইটা কিন্তু বারবার মনে রাখতে হবে। তাই জাবি আলোনসোর অ্যাপয়েন্টমেন্টটা রিয়াল মাদ্রিদের জন্য সত্যিই ভালো। সে কুইক কাউন্টার ট্যাকটিক্সটাই ব্যবহার করবে সম্ভবত। এবার আছি আরেকটা সাইনিং, ফ্রাঙ্কো মাস্তান্তুনোর কথা। মাত্র 17 বছর বয়স, এই এই ন্যাশনাল ম্যাচের উইন্ডোটায় আর্জেন্টিনার হয়ে ডেবিউ পেয়েছে, ইয়ংগেস্ট ডেবিউটান হয়ে উঠেছে আর্জেন্টিনার। প্লেয়ারটা ট্যালেন্টেড, বহুত ট্যালেন্টের কোনো কমতি নেই, বিভৎস ট্যালেন্টেড। সাউথ আমেরিকার ঠিক আছে, কথার ক্ষেত্রে ছেড়েও দিচ্ছি, সাউথ আমেরিকার না হলেও আর্জেন্টাইন ফুটবলের ওয়ান অফ দ্য বেস্ট ট্যালেন্টেড ইয়ং প্লেয়ার এখন এই ফ্রাঙ্কো মাস্তান্তুনো। রিভার প্লেটে খেলে, ক্লাব ওয়ার্ল্ড কাপটাও রিভার প্লেটে খেলবে। কিন্তু এই ফ্রাঙ্কো মাস্তান্তুনোর সাইনিংটায় আদ্রা গুলেয়ার, ব্রাহিম ডিয়াস একটু কিছুটা হলেও মানে নিজেদের জায়গাটা হয়তো হারিয়ে ফেলতে পারে যদি মাস্তান্তুনো সেরকমভাবে ডেভেলপ হয়। আমি বলছি না মাস্তান্তুনোকে এখনই সুযোগ দেওয়া হবে, কিন্তু ট্যালেন্টেড প্লেয়ার। কিন্তু আমি যতদূর জানি, রিপোর্ট দেখছি, মুন্ডো ডিপোর্টিভো স্প্যানিশ মিডিয়া, এগুলো মাস্তান্তুনোকে সম্ভবত জাবি আলোনসো প্ল্যানে রেখেছে স্টার্টার হিসাবে, অ্যাজ এ স্টার্টার হিসাবে। কেন? গোটা সিজনটা জুড়ে মাদ্রিদ কিন্তু একটা ক্রিয়েটিভ হাব মিস করেছে, বিশালভাবে মিস করেছে। কার্লো আনচেলত্তি কোনো কারণে হয়তো আদ্রিগুলিয়ারকে বসিয়ে রেখেছিল, কিন্তু সিজনের শেষের দিকে আদ্রিগুলিয়ারকে যখন কটা সময় সুযোগ দেওয়া হয়েছিল, ক্লাসিকোটাকে বাদ দিয়ে, ক্লাসিকোটা তো খারাপ খেলেছে, বাদ দিয়ে ক্লাসিকোটাকে, আদ্রিগুলিয়ার কিন্তু নিজের কাজটা করেছে। ওই যে ক্রিয়েটিভ হার্টটা, একটু ক্রস রাখা, একটু থ্রু বল দেওয়া, এরকম একটা ব্যাপারটা, এটা কিন্তু পুরো সিজনটা জুড়ে মিস ছিল। আর এটাই মেজর কারণ ফ্রাঙ্কো মাস্তান্তুনো সাইনিংটা। একদম টিপিক্যাল আর্জেন্টাইন প্লেয়ার, নাম্বার 10ও খেলতে পারেন, রাইট উইঙ্গারও খেলতে পারেন, টিপিক্যাল আর্জেন্টাইন প্লেয়ার। সব থেকে তার নোটেবল বিষয় হলো ফুটবল আইকিউ, আর এই বয়সেও তার অ্যাথলেটিসিজমটা। রিসেন্ট কিছু মাস আগে আর্জেন্টিনার সব থেকে বড় খেলা সুপার ক্লাসিকো, বোকা জুনিয়ার্সের এগেনস্টে প্রায় 30 মিটার দূর থেকে একটা ম্যাসমারাইজিং ফ্রিকিকে গোল করেছে। ফ্রিকিকটা দেখলে মনেই হবে না যে কোনো একটা 17 বছরের ছেলে এত সুন্দর ফ্রিকিক টেকার হতে পারে, অ্যাকচুয়ালি ক্রিয়েটিভ হাব, ওই বল নিয়ে দৌড়ানো, বলটাকে ক্যারি করা, কিছু থ্রু বল দেওয়া, এই থ্রু বলগুলো লক্ষ্য করেই কিন্তু ভিনিসিয়াস রান করবে, কিলিয়ান এমবাপ্পে রান করবে। আর এটাই খুব খুব ভাইটাল বিষয় হবে মাদ্রিদের জন্য। জানি না কোন সিস্টেমে মাদ্রিদ খেলবে, বেলিংহামকে নিচ থেকে খেলাবেন না, বেলিংহামকে 2023 সিজনের মতো একদম একটু ফ্রন্টে রাখবে অ্যাটাকিং হিসাবে, যেরকম 2023 সিজনে অ্যানচেলত্তি রেখেছিল, আর বেলিংহাম অনেক কাজও করেছে। বেলিংহামের স্পটটা পাকা, সেটা সবাই জানে, কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়রের স্পটটা পাকা।
রডরিগোর কতটা কি হবে, কিভাবে সিস্টেমে বসবে জাবি আলোনসোর, বেটার প্লেয়ার অবশ্যই। রডরিগো ভালো প্লেয়ার, রিয়াল মাদ্রিদের ইভেন মোস্ট আন্ডাররেটেড প্লেয়ার কটা বছর জুড়ে, ঠিক আছে। রদ্রিগো বেটার প্লেয়ার, কীভাবে সিস্টেমে বসবে সেটা আমার জানা নেই। জাবি আলোনসো সম্ভবত 4-2-3-1 যাবে, সম্ভবত 4-2-3-1 যাবে, যেখানে ফেডেরিকো ভালভার্দে থাকবে, রুডিগার থাকবে, থিবো কর্তোয়া থাকবে, ডিন হুইসন থাকবে। কিভাবে সিস্টেমে বসবে জানা নেই রডরিগো, কিন্তু এই যে রিবিল্ডটা করছে না মাদ্রিদ, গ্যালাক্টিকস তো তৈরি করেই ফেলেছে অলরেডি, আগের সিজনেই তৈরি করে ফেলেছে, কিন্তু এর মধ্যে আরও দিচ্ছে গ্যালাক্টিকস, আরও আরও কিছু প্লেয়ার ইনভলভ করছে। আর এই ট্রান্সফার উইন্ডোটা সম্ভবত আরও কিছু প্লেয়ার তারা কিনবে। মোটামুটি 10 থেকে 15 বছর মাদ্রিদ নিজেদের সেটেল করে নিতে চাইছে। অ্যাকচুয়ালি তারা যেরকমটা করেছিল ঠিক 2012 থেকে 2022 অবধি, মানে সেটেল করে নিয়েছিল একটা পিরিয়ডটা, ঠিক সেরকমটাই করতে চাইছে। লুকা মদ্রিচ ক্লাব ছাড়ছে জানি, লুকাস ভাস্কেস ক্লাব ছাড়ছে জানি, তবুও এই যে ইয়ংদের ওপর ভরসা করা, বিশেষ করে রিয়াল মাদ্রিদের লাতিন আমেরিকার স্কাউটিং কিন্তু খুবই টপ নচ। ক্লাব সবসময় লাভবান হয়। এনরিক হয়তো বলতে পারেন ফ্লপ হয়েছে, কিন্তু কিছু বছর পর তাকে যখন বেচে দেবে না, খুব একটা বিগ মানিতে বেচবে, আর ক্লাব লাভবান হবে, কিন্তু ক্লাব লাভবান হবে। তাও এনরিকের হাতে এখন অনেক সময় রয়েছে, জাবি আলোনসো যদি তাকে সুযোগ দেয় সে ভালোই হবে, আমার আশা করছি। রিয়াল মাদ্রিদ একটা দারুণ রিবিল্ড করছে, টপ ক্লাস ম্যানেজার আছে হাতে তাদের, 3টে টপ সাইনিং অলরেডি তারা করে ফেলেছে, আরও সাইনিং করবে। ক্লাব ওয়ার্ল্ড কাপে তাদের খেলাটা দেখলে কিছুটা গ্লিমস পাওয়া যাবে, দেখা যাক। আমার মনে হয় মাদ্রিদের সিস্টেমটা ওয়ার্ক করবে, রিবিল্ডটা সুন্দর হচ্ছে, তাই জন্য বলছি ওয়ার্ক করবে। আপনাদের মতামত কি আমাদের জানান, যা মতামত আছে আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।